নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের এলডোরাডোর খনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। বাংলায় স্পোর্টস থ্রিলার গল্প খুব কমই তৈরি হয়। এবার ওই খুন চুরির কেস থেকে বেরিয়ে এসে ক্রিকেটের বেটিং স্ক্যামের গল্প শুনে দেখুন। গল্পের আসরে আমরা আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে লেখা গোয়েন্দা জগদীশের নতুন একটি স্পোর্টস থ্রিলার গল্প ম্যাচ ফিক্সিং রহস্য। আর এই গল্পের শুরুতেই আপনাদের জন্য রেখে গেলাম একটা প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনারা দিতে পারেন, পরের দিনের গল্পের শেষে সাউট আউট পর্বে নেওয়া হবে আপনাদের নাম। তাহলে গল্পটা মন দিয়ে শুনুন। আর প্রশ্নটা হলো যে গল্পে আমাদের মূল নায়ক গৌরবের প্রাক্তন প্রেমিকার নাম কি, যার সাথে পরে আবার গৌরবের সম্পর্ক গড়ে উঠবে। আপনাদের মেয়েটির নামটি এবং কমেন্টে আপনার নাম এবং উত্তর লিখে জানাতে একদম ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করা যাক আমাদের গল্পের আসর। ইডেনের গ্যালারিতে তখন 2-4 জন দর্শক। বাংলা বনাম মুম্বাইয়ের রঞ্জি ম্যাচ। আজই খেলার শেষ দিন। বাংলার সামনে লক্ষ্য 304 রান। তার মধ্যে ইতিমধ্যেই ওপেনিং পার্টনারদের হাত থেকে 250-এর মতো রান উঠে এসেছে। এসব ম্যাচে তেমন দর্শক হয় না, তবে ক্রিকেটারদের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক উঠতি ক্রিকেটার আছে এই ম্যাচে। এখনও এরা ভারতীয় টিমে সুযোগ পায়নি, তবে অনেকেই সিলেক্টরদের নজরে আছে। তার উপর আবার সামনে বিপিএল মানে ভারতীয় প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। অকশন শুরু হবে পরশু। এবার নাকি আরও 2টো নতুন টিম হবে, তাই প্লেয়ারদের ডিমান্ড তো থাকবেই। বাংলা আর মুম্বাই দুটো টিমেই বেশ কিছু ভালো প্লেয়ার আছে, তবে সকলের নজর এখন গৌরবের দিকে। ইডেনে যে জনা কয়েক দর্শক টিকিট কেটে এই আপাত বোরিং রঞ্জি ম্যাচ দেখতে এসেছে, সেটাই গৌরবের জন্যেই। ক্লাব হাউসের দিকে তাকালেই ব্যাপারটা বেশ বোঝা যাচ্ছে। এতক্ষণ সেখানে বিপিএল টিমের মালিক আর ভারতীয় টিমের নির্বাচকরা কফির কাপ হাতে খোশ গল্পে মেতেছিলেন। আর এখন যেই গৌরব বাংলার হয়ে 2 ডাউন নেমেছে, তখনই সবাই একেবারে কফির কাপ টেবিলে রেখে সোজা হয়ে বসল। দর্শকরাও হাততালি দিয়ে স্বাগত জানালো গৌরবকে। গৌরবের অবশ্য এইসব দিকে নজর নেই। পরপর 2টো বড় ম্যাচে সেঞ্চুরি আছে তার। আজ অবশ্য সেঞ্চুরি হওয়ার আশা নেই, আর মাত্র 85 রান বাকি। গৌরবের পার্টনার দীপকও বেশ ভালো খেলছে। এখন শুধু চালিয়ে খেলতে হবে। উইকেটে কিচ্ছু নেই। সামনে বিপিএল আসছে। মালিকরা হাঁ করে বসে আছে কে বাউন্ডারির কতটা বাইরে বল পাঠাতে পারে সেটা দেখতে। তাই এখন শুধু এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। স্পিনার তারক কেলকার বল করছে। বলটা মাটিতে পড়ে ঘোরার আগেই গৌরব এগিয়ে এসে সপাটে সোজা মাঠের বাইরে পাঠিয়ে দিল। হাততালিতে ফেটে পড়ল গ্যালারি, ক্লাব হাউস। হোক না জনা কয়েক দর্শক, সে কজন দর্শকই একেবারে পুরোটা উসুল করে দিল। 85 রানের মধ্যে 55 রানই এলো গৌরবের ব্যাট থেকে। একটা নিশ্চিন্ত মন নিয়ে ড্রেসিং রুমে ফেরার পথে দেখা হলো বিদ্যুতের সাথে। একসময় ক্লাব ক্রিকেট খেলতো ওর সাথে। আজ বোধহয় খেলা দেখতে এসেছিল। ড্রেসিং রুমে যাওয়ার সিঁড়ির একদম গা ঘেঁষে দাঁড়িয়েছিল। গৌরব সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা ইশারা করলো, বাইরে অপেক্ষা করবে বলল। গৌরবও ঘাড় কাত করে সম্মতি জানালো। তবে বাইরে যেতে তো এখন একটু দেরি আছে। ছোট করে একটা সেলিব্রেশন হবে, সিলেক্টরদের সাথে একটু কথা হবে, তারপর সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স। এত কিছু মিটিয়ে বাইরে আসতে আসতে বেশ কিছুটা সময় হয়ে গেল। গৌরব তো ভুলেই গেছিল বিদ্যুতের কথা। এখন টিম বাসের সামনে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে পড়ল, কালো চশমার আড়ালে মনের অভিব্যক্তি খুব সহজেই লুকিয়ে রাখা সম্ভব। গৌরব যে বিদ্যুতের কথা ভুলে গিয়েছিল, সে ব্যাপারটা লুকিয়ে হাসতে হাসতে এগিয়ে এলো। আরে বিদ্যুৎ দা যে, কেমন আছো? তুমি যে খেলা দেখতে আসবে আমি তো ভাবতেই পারিনি। দারুণ খেলেছিস। আজ বেশি কিছু করার ছিল না, তবু এইটুকু সময় একেবারে জাত চিনিয়ে দিয়েছিস। এবার ন্যাশনাল টিমে জায়গা পাক্কা। হোপসো। জানোই তো ন্যাশনাল টিমে বাংলার থেকে জায়গা পাওয়াটা
কতটা টাফ ব্যাপার। দেখা যাক কি হয়। তার আগে তো বিপিএল আছে। যদি একবার আলী কামালের টিমে চান্স পেয়ে যাই তাহলে হয়তো একটা চান্স আছে। ভারতীয় দলের ক্যাপ্টেন আছে ওখানে, একটু চোখের সামনে ঘোরাঘুরি করলে যদি নজরে পড়ি। তোমার জন্য একটা ভালো খবর আছে, সেই জন্যই তো তোমাকে এখানে আসতে বললাম। আসলে আলী কামালের ফাইন্যান্স টিমের একজন মেম্বার জন ডিসুজা তোমার সাথে দেখা করতে চেয়েছেন আজ রাতে টলি ক্লাবে। আমার সাথে দেখা করতে চেয়েছেন? কিন্তু কেন? আমার খেলা তো ওনারা দেখেছেন, এছাড়া তো আর কিছু জানার নেই। তাহলে এভাবে আলাদা করে দেখা করতে চাইছেন কেন? মানে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আরে ব্রাদার, এখন খেলা কি শুধু আর মাঠের মধ্যে হয় নাকি? মাঠের বাইরেও খেলা হয়। সেই জন্যই তো উনি তোমার সাথে দেখা করতে চান। তুমি দেখা করলেই বুঝবে উনি ঠিক কি চান। উনি আমার সঙ্গে দেখা করতে চান, তার মানে একটা কোনো চান্স হয়তো আলী কামালের টিমে আমার হলে হতে পারে, কি বলো? আমি নিশ্চয়ই ওদের আলোচনার মধ্যে আছি। আরে ব্রাদার, এটা আবার একটা কথা হলো নাকি? দেখছো না সাধারণ একটা রঞ্জি ম্যাচে কত লোক জড়ো হয়েছে? সবই তো তোমার জন্য ব্রাদার। চলে এসো টলি ক্লাবে, আমি বাইরে অপেক্ষা করব তোমার জন্য। ইউরোপীয় কাঠামোর মতো টলি ক্লাবের আদব কায়দাও কেমন একটা ইউরোপীয় ধাঁচে। গৌরব ইতিমধ্যে দেশের এবং কিছু বিদেশের হোটেলেও গেছে, কিন্তু এইরকম পুরনো আমলের ক্লাবগুলোতে গেলে কেমন যেন সিঁটিয়ে পড়ে। দুপাশে কেয়ারি করা গাছের পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই নিজেকে কেমন যেন বেমানান লাগছে। এই রাস্তায় কেউ হাঁটে না, বড় লম্বা গাড়ি করে হুঁশ করে বেরিয়ে যায়। সে নিজেও একটা গাড়ি দেখে এসেছে, এবারের বিপিএলটা খেললেই গাড়িটা কিনে নেবে। তারপর সেও অমন হুশ করে গাড়ি চালিয়ে চলে আসবে। মিস্টার জন ছিলেন গল্ফ কোর্টের দিকে। গৌরবরা ওদিকে পৌঁছানোর পরেই তিনি এগিয়ে এসে হ্যান্ডশেক করলেন গৌরবের সাথে। হাই গৌরব, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, ডু ইউ প্লে গল্ফ? গৌরব হেসে ঘাড় নাড়ল। মুম্বাইয়ের প্লেয়ার তারক একবার তাকে একটা গল্ফ ক্লাবে নিয়ে গিয়েছিল। গৌরব ভেবেছিল বোধহয় খেলাটা খুব সহজ, ক্রিকেট আর গল্ফ তো প্রায় একই রকমই, খেললেই হলো। কিন্তু ভীষণ নাকানি চোবানি খেয়েছিল সেদিনকে গৌরব। তাই সে মোটামুটি ঠিক করেই নিয়েছে খেলাটা না শিখে সে আর ওরকম লোক দেখানি গল্ফ খেলতে যাবে না। গৌরব হেসে বলল, না স্যার, আমি ঠিক। ওকে, নো প্রবলেম, ভেরি গুড, আই লাইক ইট। মানুষকে না বলতে জানাও কিন্তু একটা আর্ট। সকলকে যে সব জানতে হবে তার তো কোনো মানে নেই। আই লাইক ইট। কিন্তু আপনার বাংলা অসাধারণ। আমি তো ভাবতেই পারিনি আপনি এত সুন্দর বাংলা বলতে পারবেন। কি বলছো? বাংলায় টিম চালাচ্ছি আর বাংলা বলবো না, তা কি করে হয়? গৌরব মনে মনে ভেবে দেখল আলী কামালের টিমে বাঙালি প্লেয়ার আর কজন আছে। অবশ্য এটা নিয়ে আর কিছু বলল না মুখে। আচ্ছা গৌরব, তোমাকে যে জন্য ডেকেছি, তোমার সাথে একটু আলোচনা আছে আমার। ইনফ্যাক্ট আলী কামালি তোমার সঙ্গে আমাকে কথা বলতে বলেছে। আলী কামাল আমার কথা বলেছে? মানে এবার তাহলে অকশনে আলী কামাল আমাকে নেবেন? অফকোর্স, তবে শুধু আমাদের টিম নয়, বেশ কয়েকটা টিম কিন্তু তোমাকে টার্গেট করেছে। তবে আমাদের মালিককে তো তুমি জানো, যাকে একবার টার্গেট করে শেষ অবধি লড়ে তার জন্য। বাই দ্য ওয়ে, আমি তোমাকে শিডিউলটা বলে দিচ্ছি। গৌরব খানিকটা অবাক হয়ে গেল। বিপিএল এর শিডিউল তো বেরিয়ে গেছে, সেটা আবার নতুন করে জানার কি আছে? স্যার, আমি তো শিডিউল জানি। আমাদের প্রথম ম্যাচ পড়ছে ওই তো চেন্নাইয়ের সঙ্গে। আরে না না, আমি সে কথা বলছি না। আমি আমাদের শিডিউলটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। গৌরব ব্যাপারটা না বুঝে একবার তাকালো বিদ্যুতের দিকে। ওর চোখে মুখে একটা ইঙ্গিতপূর্ণ হাসি। সে হাসির অর্থ গৌরব ঠিকমতো বুঝতে পারল না। মিস্টার জন ডিসুজা বললেন, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি আমাদের টিমে 2 ডাউনে নামবে, তাই তোমার উপরই আমাদের শিডিউল অনেকটা নির্ভর করছে। ফার্স্ট দুটো ম্যাচ আমাদের হারতে হবে,
তারপর 3টে ম্যাচ জিতবো, দেন আবার 2টো খুব ব্যাডলি হারবো। এরপর গ্রুপ লিগের লাস্ট খেলা আমাদের মুম্বাইয়ের সাথে, ওটা আমাদের যেভাবেই হোক জিততেই হবে। যতটা টাফ করা যায় ম্যাচটা তত ভালো। গৌরবের মনে হলো মিস্টার ডিসোজার কথাগুলো সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। হাঁ করে তাকিয়ে আছে সে মিস্টার ডিসোজার দিকে। তার মুখের অবস্থা দেখে মিস্টার ডিসোজা আর বিদ্যুৎ দুজনেই হেসে কুটোপাটি খেয়ে গেল। মিস্টার ডিসোজা হাসতে হাসতে বললেন, ওহো মাই পুয়ার চাইল্ড, আমি তোমাকে ব্যাপারটা ভালো করে পুষিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আগের বার চ্যাম্পিয়ন হয়েছিলাম, তাই এইবার আমরা হট ফেভারিট। তাই বেচিংয়ে আমাদের অপোনেন্ট বেশি পয়েন্ট পাবে, তাই আমাদের হারতে হবে ম্যাচটা, তাহলে আমাদের বেশি গেইন হবে। এবার 2টো ম্যাচ হারলে আমাদের উপর আর কেউ বেট করবে না, ডাউন যাবে। তখন আবার হ্যাভক জিতে ফিরে আসতে হবে, হিউজ প্রফিট হবে। তাহলে পরপর 2টো ম্যাচ জিতবো, লোকে আমাদের উপর আবার বিশ্বাস করে বেট করবে। তখন আবার 2টো ম্যাচ হারতে হবে, লাস্ট ম্যাচে আবার আমাদের ফিরে আসতে হবে একদম টাফ একটা ম্যাচ খেলে। এত বিশদ ব্যাখ্যা করলেও গৌরব এখনো পুরো ব্যাপারটার কিছুই বুঝতে পারছে না। মিস্টার ডিসোজা এবার বিদ্যুতের দিকে তাকিয়ে বলল, তোমার ফ্রেন্ড বোধহয় এখনো ঠিক মতো কিছু বুঝতে পারছে না, ওকে কাইন্ডলি একটু তোমার মতো করে পুরোটা বুঝিয়ে দাও। বিদ্যুৎ গৌরবকে টেনে একটু পাশে সরিয়ে আনলো। কি রে, এইটুকু ব্যাপারটা বুঝতে তোর এত সময় লাগছে? বস, এখন আর মাঠেই খেলা হয় না, মাঠের বাইরেও একটা বড় খেলা চলে। বড় ম্যাচ খেলতে গেলে এই খেলাগুলোও তো শিখতে হবে নাকি? কি বলিস, বেটিং? হ্যাঁ, বেটিং। নতুন শুনলি নাকি কথাগুলো? এখন সব খেলায় বেটিং হয়। সরি। সরি মানে? সরি মানে আমি বেটিং করতে পারবো না। বিদ্যুৎ আর একটু ভালো করে গৌরবকে বোঝাতে গেল, কিন্তু ততক্ষণে মিস্টার ডিসোজা আবার চলে এসেছেন। ওয়েল মাই ডার্লিং, তুমি কি ডিসাইড করলে আমাকে ভেবে জানিও। আমাদের সাথে রাজি থাকলে তোমাকে আমরা আমাদের টিমে নিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার ডিসিশনটা আমাদের জানিয়ে দিও। হ্যাঁ স্যার, আমি এখনই জানিয়ে দিচ্ছি। দেখুন, বেটিং কি করে করতে হয় আমি জানি না। তারকের সঙ্গে না জেনে গলফ খেলতে গিয়ে দেখেছি, যেই খেলাটা আমি জানি না সেই খেলাটা এভাবে সকলের সামনে খেলে নাম খারাপ করতে নেই। সো স্যার, আই অ্যাম আউট। ওয়েল, আমাদের শিডিউল অনুযায়ী কিভাবে খেলতে হবে আমাদের কোচ তোমাকে শিখিয়ে দেবে। তাছাড়া এটা শুধু আমাদের শিডিউল নয়, অন্য টিমেরও শিডিউল। মাই ড্রিম, আজকাল খেলার আগেই এসে ঘরে ডিসিশন নেওয়া হয়ে যায় কে ম্যাচ উইনার হবে। প্লেয়াররা শুধু সেই শিডিউলটা মেনটেন করে। এইসব কথাগুলো মনে হচ্ছে যেন গৌরবের কানে গরম শীষের মতো পড়ছে। ছোটবেলা থেকে সে এই খেলাটাকে শ্রদ্ধা করেছে। পড়াশোনায় খুব একটা খারাপ ছেলে ছিল না গৌরব, তাও সে পড়াশোনা কন্টিনিউ না করে খেলাতে মন দিয়েছে। বাবা অসুস্থ, ক্যান্সার ধরা পড়েছে, ট্রিটমেন্টের প্রচুর খরচ, সব দায়িত্ব তার। মা অনেকবার বলেছে খেলার কোটায় একটা চাকরি বাকরি দেখে নিতে, কিন্তু গৌরব রাজি হয়নি। মাটি কামড়ে পড়ে থেকেছে। একদিন সে বিপিএল খেলবে, ন্যাশনাল টিমের হয়ে খেলবে, তখন আর পেছনে ফিরে তাকাতে হবে না। আজ সেই সুযোগটা এসেছে, কিন্তু সেটা যে এইভাবে হবে সেটা সে ভাবতেও পারেনি। সরি স্যার, আমি পারবো না। আমি আমার নিজের খেলাটাই খেলবো। ওয়েল, এত তাড়াহুড়োর কোনো দরকার নেই। তুমি চিন্তা করো, তারপর আমাকে জানিও। বিদ্যুৎ তোমার কাজে থাকবে। দেন ইউ উইল গেট ব্যাক টু মি। না, শেষ পর্যন্ত গৌরব রাজি হয়নি। তাই হয়তো রঞ্জীবন আরও কয়েকটা জোরালো ম্যাচে এত সাফল্য থাকার পরেও প্রথম অকশনে আনসোল্ড থেকে গেল। পরে অবশ্য চান্স হলো মাত্র 50,000-এ দিল্লির হয়ে। গৌরব নিজেকে বোঝালো, ঠিক আছে, এভাবেই হবে, দেখাই যাক না। প্রথম 2টো ম্যাচ শুধু ডাগ আউটে বসেই কেটে গেল। চোখের সামনে দেখল আলী কামালের টিম একেবারে মিস্টার ডিসোজার শিডিউল মেনে খেলে চলেছে। এর মধ্যে একবার বিদ্যুতের সাথে কথা হলো ফোনে। কি করছিস বলতো? এমন সুযোগ কেউ হেলায় হারায়? আরে এখন ভারতে প্লেয়ারের অভাব নেই,
তুই না হলে অন্য কেউ অফারটা লুফে নিয়ে যাবে, মাঝখান থেকে তুই সাফার করবি। কিন্তু আমি তো এই খেলাটা জানি না, সো যেটা জানি না সেটা আমি কি করে খেলবো? ভেবে দেখ গৌরব, তুই কিন্তু আলী কামালের টিমের স্ট্র্যাটেজি অনেকটাই জেনে নিয়েছিস। তোকে ওরা এমনি এমনি ছেড়ে রাখবে না। ওরা যাকে দলে না পায় তার ইহলোক পরলোক সব গুবলেট করে ছেড়ে দেয়। গৌরব বোধ হয় এবারও ঠিক বুঝল না বিদ্যুৎ কি বলতে চাইল। এরপর হঠাৎ করেই যেন কি থেকে কি হয়ে গেল। পরের ম্যাচে চান্স পেল গৌরব, হাত খুলে ফাটিয়ে খেলল। ড্রেসিং রুমে গৌরবকে নিয়ে পাগলের মতো নাচানাচি হলো। রাতে পার্টি হলো বড় হোটেলে। তারপর ঠিক কি হলো গৌরবের আর কিছু মনে নেই। সকালে গৌরবকে পাওয়া গেল দিল্লির একটা হোটেলে, পাশে অর্ধনগ্ন এক যুবতী। দিল্লি টিমের চিয়ার লিডার ছিল মেয়েটি। ড্রাগস ওভারডোজে মেয়েটি মারা গেছে। গৌরবের নিজের শরীরেও আন্ডারওয়্যারটা ছাড়া আর কোনো পোশাক নেই। এভাবে সে কখন যে এখানে এসে পৌঁছেছে তা জানে না গৌরব। সকালের খবরের কাগজটা হাতে নিয়ে বসেছিলেন জগদীশ ব্যানার্জি। খবরের কাগজের প্রথম পাতায় একেবারে বড় করে ছবি গৌরবের। গৌরবের ছবি এর আগেও দু একবার ফ্রন্ট পেজে এসেছে, কিন্তু আজকেরটা অন্যরকম। দিল্লির একটা 5 তারা হোটেল থেকে গৌরবকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক চিয়ার লিডারকে খুনের অপরাধে। শুধুমাত্র আন্ডারওয়্যার পরিহিত গৌরবকে মুখ ঢাকার জন্য বালিশের ওয়্যার, কালো কাপড় কিছুই দেওয়া হয়নি। গৌরব মাথা নিচু করে যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলেও বারবার ধাক্কাধাক্কিতে মুখটা যেন সবার সামনে বেশি করে প্রকাশ পেয়ে যাচ্ছে। আজ গোটা কাগজ জুড়ে একটাই খবর, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, কোচ সবাই একই কথা বলছে। প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো ছিল গৌরব, এবার হয়তো ন্যাশনাল টিমে চান্সও পেয়ে যেত, কিন্তু ড্রাগস আর হানি ট্র্যাপের মধ্যে পড়ে নিউ জেনারেশনটা একেবারে উচ্ছন্নে গেছে। এভাবে একটা এত বড় ট্যালেন্ট শেষ হয়ে যাওয়াটা সত্যি খুব দুঃখের। এর মধ্যে আবার কাগজের এক কোনায় গৌরবের মায়ের কান্নাকাটি করার ছবিও দেওয়া হয়েছে। নাকের আইস টিউব লাগিয়ে গৌরবের বাবা সাংবাদিকদের সাথে কথা বলছেন। তিনি বলেছেন যে গৌরব এমন কোনো কাজ করতেই পারে না। জগদীশবাবু খবরের কাগজটা ভাঁজ করে রেখে দিলেন। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। জগদীশবাবু দরজার দিকে তাকাতেই রান্নাঘর থেকে জগদীশবাবুর স্ত্রীর গলা ভেসে এলো। থাক থাক, আমি খুলছি, সায়নী এসেছে বোধহয়। সেটা জগদীশবাবুও খানিকটা আন্দাজ করেছিলেন। আজকের খবরটার পর সায়নী একবার তার কাছে আসবে না সেটা হয় না। জাহ্নবী দেবীও সেটা আন্দাজ করেছে। দরজা খুলে জাহ্নবী দেবী সায়নীর উস্কো খুস্কো চেহারাটার দিকে এক ঝলক তাকিয়ে বললেন, এ কি রে, কি চেহারা করেছিস তুই? আয় আয় বস, চা আনছি, চাটা খেয়ে নে, আর ব্রেকফাস্টটাও কিন্তু এখানেই করে নিবি। সায়নী কোনো উত্তর না দিয়ে ক্র্যাচটা নিয়ে আস্তে আস্তে এসে বসল জগদীশবাবুর সামনের চেয়ারে। ক্র্যাচটা একপাশে সরিয়ে রেখে একদৃষ্টে দেখতে লাগলো খবরের কাগজের সামনের পাতাটা। একটা সময় সায়নীও ক্রিকেট খেলত, খুব বেশি না, বছরখানেক আগেও সারা মাঠ দাপিয়ে বেড়াতো মেয়েটা। কিন্তু গুজরাটের বিরুদ্ধে সেই অভিশপ্ত ম্যাচে খেলতে গিয়ে ট্রেনে ঝামেলা হয় 5টা গুন্ডার সাথে। মহিলা প্লেয়ার দেখে গায়ে পড়ে অসভ্যতা করতে এসেছিল 5টা গুন্ডা। বারবার কমপ্লেন করেও কোনো লাভ হয়নি। শেষে সায়নী আর থাকতে না পেরে সোজা ব্যাট দিয়ে পেটাতে শুরু করে গুন্ডাগুলোকে। কিন্তু 5 জনের সাথে লড়াই করা সম্ভব হয়নি মেয়েটার পক্ষে। ওরা সায়নীকে তুলে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। মরে যাওয়াই উচিত ছিল মেয়েটার, কিন্তু সবসময় যেটা উচিত সেটা তো হয় না। বেঁচে গেল সায়নী, কিন্তু একটা পা কেটে বাদ চলে গেল। জগদীশবাবু আলতো হেসে বললেন, কিরে, কি দেখছিস অমন করে? বুঝেছি, একটা সময় তোর আর গৌরবের মধ্যে একটা রিলেশন ছিল, কিন্তু তোর ওই অ্যাক্সিডেন্টের পর গৌরব আর তোর সঙ্গে দেখা করেনি। তুই বারবার ফোন করেছিস, তাও রিসিভ করেনি। এমনকি তোদের মধ্যে যে আর কোনো সম্পর্ক নেই সেটা বলার সৎসাহসটুকু দেখাতে পারেনি ছেলেটা। এই যে এই চেয়ারটায় বসে তুই স্বীকার করে বলেছিলি আর কোনোদিন তুই ওই গৌরবের মুখ দর্শন করবি না, তাহলে আজ কেন? সায়নী চোখটা
এখনো কাগজের ওই ছবিটার দিকে তাকিয়ে বলল, আজও করতে চাই না, কিন্তু কাকু গৌরব প্রেমিক হিসেবে খুব খারাপ, আর প্লেয়ার হিসেবে ঠিক ততটাই ভালো। আজকের এই গোটা কাগজ জুড়ে যা লেখা হয়েছে তার একটা কথাও সত্যি নয়। জাহ্নবী দেবী ততক্ষণে চা নিয়ে এসেছেন। আচ্ছা বেশ বেশ, চাটা খেয়ে নে, তারপর কথা হবে। জগদীশবাবু একসময় এনএসজি কমান্ডো ছিলেন। সকলে হয়তো জানে না, তবে একান্ত ঘনিষ্ঠ লোকেরা জানেন জগদীশবাবু সামরিক গুপ্তচর বিভাগেও বেশ কিছুদিন কাজ করেছিলেন। চায়ের কাপটা হাতে নিয়ে সায়নী তাকিয়ে রইল জগদীশবাবুর দিকে। তিনি হেসে বললেন, অমন হা করে তাকিয়ে আছিস কেন? তুই কি চাস সেটা বল। তুমি একবার কথা বলো না গৌরবের সাথে। আর ওরা বারবার এটা কেন বলছে যে মেয়েটাকে গৌরব খুন করেছে? মেয়েটা তো ড্রাগ ওভারডোজে মারা গেছে, এখানে গৌরব কি করবে? জগদীশবাবু কাগজটা আবার হাতে নিয়ে বললেন, পুরোটা পড়িসনি। এখানে বলা আছে তো সেদিন পার্টিতে গৌরবের সঙ্গে আলাপ হয় মেয়েটি। গৌরব মেয়েটিকে নিয়ে দিল্লির ওই 5 তারা হোটেলে চলে যায়। মেয়েটির শরীরে যে ড্রাগস পাওয়া যায়, গৌরবের শরীরেও এই একই ড্রাগস পাওয়া যায়। এখান থেকে ধরে নেওয়া হচ্ছে গৌরব মেয়েটিকে জোর করে ড্রাগস দেয় ও মেয়েটি মারা যায়। সায়নী চায়ের কাপটা রেখে দিয়ে বলল, এটা আবার কিরকম কথা? এর উল্টোটাও তো হতে পারে, মেয়েটি গৌরবকে জোর করে ড্রাগস দেয়। জগদীশবাবু কাগজটা আবার টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তার চেয়েও বড় প্রশ্ন হলো মেয়েটি যে ড্রাগস ওভারডোজে মারা গেছে সেটা বলল কে? সায়নী বোধহয় প্রশ্নটা ঠিকমতো বুঝতে পারল না। মানে একটি অর্ধনগ্ন যুবতী মেয়ে বিছানার উপর চিৎপটাং হয়ে পড়ে আছে দেখে ইনভেস্টিগেটিং অফিসার বলে দিলেন মেয়েটি ড্রাগ ওভারডোজে মারা গেছে। উনি কি হাত গুনতে পারেন নাকি? হ্যাঁ, এটার জন্য তো পোস্টমর্টম করতে হয়। সেই রিপোর্ট আসা অবধি অপেক্ষা না করে উনি পুরো ঘটনাটা গড়গড় করে বলে গেলেন, আর তারপর উনি যা যা বললেন রিপোর্টেও ঠিক তাই তাই এলো। ব্যাপারটা কেমন যেন শিশু পাঠ্য গল্প কাহিনী মনে হচ্ছে না? সায়নী হাতড়ে হাতড়ে ক্র্যাচটা নিয়ে উঠে দাঁড়ালো। কাকু, তুমি প্লিজ বাঁচাও ওকে। ঠিক আছে, তোর কাকু যতদূর যা করার করবে, কিন্তু আগে তো তুই শান্ত হ। ওই চাটা তো জল হয়ে গেছে, দাঁড়া আমি আরেক কাপ নিয়ে আসি। ওটাও জল হয়ে বরফ হয়ে যাবে। তুমি বরং একেবারে ব্রেকফাস্টের আয়োজন করো, আমরা ততক্ষণে কেসটার ব্যাপারে একটু ডিসকাস করি। জাহ্নবী দেবী হেসে চলে গেলেন। তাহলে এখন কি করব কাকু? আমাদের একবার দিল্লি যেতে হবে। এখানে বসে কিছুই হবে না। এই কাগজ আর নিউজ চ্যানেলের উপর কোনো ভরসা নেই, যে যার মতো খবর ছড়াচ্ছে। আসল খবরের বদলে গৌরবের ওই অ্যারেস্ট হওয়ার ছবিটাই দেখিয়ে চলেছে বারবার। পরশু রাতে ঘটনাটা ঘটেছে, কাল সকালে ওকে অ্যারেস্ট করা হয়েছে, সম্ভবত আজ গৌরবকে কোর্টে প্রডিউস করবে। যত দূর যা কেস সাজিয়েছে পুলিশ কাস্টাডি পেয়ে যাবে। এসব ভেবে আমাদের লাভ নেই। দিল্লি যেতে হবে, গৌরবের সঙ্গে কথা বলতে হবে। তুই কি যাবি? যেতে চাস? সায়নী হ্যাঁ বলে লাফিয়ে উঠতে গিয়েও থমকে গেল। চোখের তারাগুলো স্থির হয়ে গেল হঠাৎ। জগদীশবাবু হাসতে হাসতে তার কাঁধে হাত রেখে বলল, জানি ওই ঘটনার পর থেকে ট্রেনে যেতে পারিস না তুই। ট্রেনে যাওয়ার মতো সময়ও নেই আমাদের হাতে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা দুপুরের ফ্লাইটে যাব। কিন্তু কাকু, প্লেনে? আহা, ওসব নিয়ে ভাবতে হবে না তো। একটা ছেলে বিনা কারণে ফেঁসে যাবে, সেটা তো আর বসে বসে দেখা যায় না। ব্রেকফাস্ট করে বাড়ি যা, তোর কি কি প্যাকিং করার আছে করে রেডি থাকিস। আমি যাওয়ার সময় তোকে তুলে নিয়ে যাব। একদিনের মধ্যেই গৌরবের চেহারাটা একেবারে বদলে গেছে। অ্যারেস্ট হওয়ার পর থেকে কোর্টে যাওয়া অবধি ওই একটা আন্ডারওয়্যারেই ছিল। বারবার অনুরোধ করেও একটাও জামা প্যান্ট পর্যন্ত পাওয়া যায়নি। এই কয়েক ঘন্টায় একবার শুধু মায়ের সাথে কথা হয়েছে। দুজনের কেউই কিছু খুব একটা বলতে পারেনি, শুধু কান্নাকাটিই চলেছে। একবার বিদ্যুৎদার সাথে কথা বলার চেষ্টা করেছিল গৌরব। অনেক কষ্ট করে অনুনয় বিনয় করে একবার ফোন করতে পেরেছিল, কিন্তু সেই ফোনটা ধরেনি বিদ্যুৎদা। কনস্টেবল এসে যখন তাকে ধাক্কা মারতে মারতে আবার ওই ইন্টারোগেশন রুমের দিকে নিয়ে যাচ্ছিল, তখন গৌরব মনে মনে আবার কিছু বিশ্রী প্রশ্নের জন্য তৈরি হয়েছিল। কোর্টে প্রডিউস করার আগে অবধি তবু একটা ছাড় ছিল। এবার তো ইনভেস্টিগেটিং অফিসার রাজু শর্মা বলেই দিয়েছেন, কাল তেরা চামড়ি উখাড় লেঙ্গে।
কিন্তু ওই ঘরটায় ঢুকে চমকে উঠল গৌরব। ঘরের ভেতর দুটো চেয়ার, তার একটায় বসে আসে সায়নী, আর সেই চেয়ারের হাতলে হাত রেখে দাঁড়িয়ে আছেন এককালের এজেন্ট এনএসজি কমান্ডো জগদীশ ব্যানার্জি। এতক্ষণের জমা কান্নাটা যেন ঢেউয়ের মতো আছড়ে পড়ল। গৌরব কাঁদতে কাঁদতে আছড়ে পড়ল জগদীশবাবুর পায়ে। আরে কি করছোটা কি? ওঠো ওঠো, শান্ত হও। তোমরা না স্পোর্টসম্যান, এত অল্পে ভেঙে পড়লে চলে নাকি? এখন শান্ত হয়ে বলো তো সেদিন রাতে কি কি হয়েছিল। ইন্সপেক্টর রাজু শর্মাও ওই ঘরেই ছিল। হঠাৎ করে এই লোকটা যে কেসের মধ্যে ঢুকে পড়বে সেটা ভাবতে পারেননি তিনি। নিজের মতো করে সুন্দর করে কেসটা সাজাচ্ছিলেন, সব ক্লু একেবারে হাতের মুঠোয়। এর মধ্যে হঠাৎ করে এই জগদীশবাবু এসে পুরোটা একেবারে ঘেঁটে দিলেন। স্যার, হাম কহ রহে থে কি। জগদীশবাবু একবার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বললেন, आपको भी बोलने का मौका देंगे ना, अभी प्लीज चुप रहिए। রাজু শর্মা চুপ করে দুপা পিছিয়ে গেলেন। এই লোকটার সামনে একসময় আচ্ছা আচ্ছা টেরোরিস্টদের প্যান্ট ভিজে যেত। রাজু শর্মা কোন ক্ষেতের মূলো? জগদীশবাবু আবার জিজ্ঞেস করলেন গৌরবকে। হ্যাঁ গৌরব, বলো সেদিন কি হয়েছিল। আমার কিচ্ছু মনে নেই স্যার, আপনি বিশ্বাস করুন, আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা বেশ বেশ, কান্নাকাটি করো না। আমি জানি তোমার বেশিরভাগটাই মনে থাকবে না, তবু যতটা মনে আছে ততটা বলো। গৌরব খানিকক্ষণ শান্ত হয়ে নিজেকে একবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। তারপর বলল, ওই দিন ম্যাচের পর একবার ড্রেসিং রুমে সেলিব্রেশন হলো, তারপর আবার টিম হোটেলে ফিরে কেক কাটা। আমাদের টিমের মেন বোলার ইলি টমাসের বার্থডে ছিল। টিম ওনার একটা ছোট পার্টি থ্রো করেছিল, তাই বলল একসঙ্গে ম্যাচ জেতা আর ইলির বার্থডে সেলিব্রেশন দুটোই হয়ে যাবে। পার্টিতে সবাই ড্রিঙ্ক করছিল, কিন্তু বিলিভ মি স্যার, আমি কোনো রকম ড্রিঙ্ক করিনি সেখানেও। আমি কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন আপনারা। কথাগুলো বলতে গিয়ে গৌরব আবার কান্নায় ভেঙে পড়ল। জগদীশবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, মদ খাওয়াটা খুব একটা পাপের কাজ নয়, আমিও খাই। তারপর কি হলো বলো। সকলে ডান্স করছিল, অনেক মেয়েরা ছিল, কিছু চেয়ার লিডার, কিছু টিম মালিকের পরিচিত, এমনকি কয়েকজন হিরোইন, ওই গাব্রিয়েলা মানে মৃতা মেয়েটি। হ্যাঁ বলো, তারপর কি হলো। হ্যাঁ, আমি পার্টির এক কোনায় ছিলাম, সেভাবে কাউকে চিনতাম না তারক ছাড়া। ওর সাথেই মাঝে মাঝে কথা হচ্ছিল। তখন গাব্রিয়েলা হঠাৎই এসে আমাকে হাগ করে। ও কনগ্রেটস কিডস। আমি প্রথমটাই বুঝিনি যে আমাকেই বলা হচ্ছে। তখন আমি অবাক হয়ে তারকের দিকে তাকালাম, তো ও আমাকে হাসতে হাসতে বলল যে আরে তোমারা গৌরব নামটা বড় বিশাল আমাদের কাছে, তাই একটু কেটে ছোট করে নিয়েছি, গিভস। তোমার হাতে ড্রিঙ্কস কই কিডস? নো নো, আমি খাই না। ও কাম অন, ঠিক আছে, একটু ডান্সটা করবে। ডান্সটা করাই যায়, ইটস অ্যান এক্সারসাইজ। ডান্স করলে ফিট থাকা যায়। কাম অন বেবি, ডান্স উইথ মি। তখন স্যার আমি ঠিক কি করব কি বলবো বুঝতে পারছিলাম না। মেয়েটা কেমন যেন একটু বেশি কাছে ঘেঁষে আসছিল, এগিয়ে এসে আমার গালে একটা কিসও করে দিল। আমি খানিকটা বিচলিত হয়ে তখন তারকের দিকে তাকালাম। আরে यार चिल कर, हर बात में ऐसे ना मत कर तू, फॉरेन जाना है ना इसके बाद, अगर वहाँ जाके डांस करने से इनकार करोगे तो सब गुस्सा हो जाएंगे। আরে একটা রাতের জন্য নাচ না यार, কি হবে। তারপর স্যার আমি আর বাধা দিলাম না। পরের দিন আমাদের কোনো ম্যাচ নেই, তাই ভেবেছিলাম ওই দিনটা পুরো রেস্ট নিয়ে নেব। একটা রাতের তো ব্যাপার, তাই একটু সকলের মতোই না হয় হয়ে যায়। তখন স্যার গাব্রিয়েলা আমাকে ডান্স ফ্লোরে নিয়ে যায়। তারপর স্যার গৌরব অনেকক্ষণ দুহাত দিয়ে নিজের মাথাটা টিপে ধরেও কিছু মনে করতে পারল না। রাজু শর্মা পেছন থেকে বলতে শুরু করলো, झूठ, बिल्कुल झूठ। हमने तफ्तीश किया था सर, इसने उस दिन ड्रिंक्स लिया था। হ্যাঁ তো জগদীশবাবু আবার অদ্ভুতভাবে তাকালেন ওই ইন্সপেক্টরের দিকে। বললাম তো ড্রিঙ্ক করা বেআইনি নয়, আমিও করি। আর আপনাকে চুপ করে থাকতে বললাম না? ওর আগে কথা শেষ হোক, তারপর আপনার কথা শুনবো। গৌরব দুহাতে মাথা ধরে বসে আছে। জগদীশবাবু বললেন, তারপর কি হলো সেটা ভুলে গেছো?
ঠিক আছে, আবার যেখান থেকে মনে আছে সেখান থেকে বলো। যেদিন অ্যারেস্ট হলাম সেদিন সকালে আমি চোখ খুলে দেখলাম যে আমি একটা হোটেলে, কিন্তু স্যার টিম হোটেল নয়, অন্য একটা হোটেলে শুয়ে আছি বিছানায়। আর আর আমার পাশে গ্যাব্রিয়েলা। পুলিশ বলল ও নাকি মারা গেছে। হোটেলের লোক, পুলিশ সবাই দাঁড়িয়ে আছে আমার সামনে। জগদীশবাবু চোখ বন্ধ করে কি যেন ভাবলেন, তারপর বললেন, বুঝলাম। अच्छा एबार इंस्पेक्टर राजू आप बोलिए, आपको कैसे पता चला कि वहां खून हुआ है? होटल का हाउसकीपिंग बहुत बार दरवाजा नॉक किया, लेकिन कोई खोला नहीं। उधर टीम से गौरवेर জন্য বারবার কল আসছিল। সকলে গৌরবকে ফোনে না পেয়ে হোটেলের ফোনে ফোন করেছিল। মজবুরান ও ম্যানেজার মাস্টার কি দিয়ে দরজা খোলে। ওদের ওই অবস্থায় দেখে ফার্স্টে দুজনকেই ডেড মনে করেছিল, বাট আমরা গিয়ে দেখি গৌরব ওয়াজ অ্যালাইভ। লেকিন ওই মেয়েটি ড্রাগ ওভারডোজে মারা গেছে। আপনি ডাক্তারি পড়েছেন? মানে? না, একজন মৃতা যুবতীকে দেখেই আপনি বলে দিলেন মেয়েটি ড্রাগ ওভারডোজে মারা গেছেন। তা ওখানে কি কোনো ড্রাগস পাওয়া গিয়েছিল? না স্যার। তাহলে? ইন্সপেক্টর রাজু কেমন একটা আমতা আমতা করে তাকিয়ে রইলেন জগদীশবাবুর দিকে। হ্যাঁ বলুন ইন্সপেক্টর রাজু, তাহলে আপনি কি করে জানলেন মেয়েটি ড্রাগ ওভারডোজে মারা গেছে? এক্সপিরিয়েন্স স্যার। ও রিয়েলি, এক্সপিরিয়েন্স? আচ্ছা ঠিক আছে, দেখি এবার আমার এক্সপিরিয়েন্স কি বলে। গৌরব আই এম সরি, আমি এখনই তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি তোমাকে এই খুনের কেস থেকে বের করে আনবো। ইনফ্যাক্ট এই কেসটাই কিছুই নেই, খুব ইজিলি ছাড়া পেয়ে যাবে তুমি। গৌরব অবাক হয়ে তাকালো জগদীশবাবুর দিকে। এখনো পর্যন্ত কেউই তাকে এই কথাটা বলেনি, এমনকি কেসে তার পক্ষে কিছু নেই বলে কোনো উকিলও কেসটা লড়তে চাইছিল না। অনেক কষ্টে জজ সাহেবই একজন উকিল জোগাড় করে দিয়েছিলেন, সেও মোটামুটি বিনা বাক্য ব্যয় তার পুলিশ কাস্টাডি মেনে নিয়েছে। জগদীশবাবু বললেন, দেখছো, ঠিকই বলছি, তোমাকে খুনের দায়ে জেলে পচিয়ে মারা উদ্দেশ্য নয়, তোমাকে অপমান করে হেনস্থা করা এবং তোমার ইমেজের পুরোপুরি 12টা বাজানো, এটাই উদ্দেশ্য। এরকম কেউ আছে নাকি? এতক্ষণে গৌরবের চোয়াল শক্ত হয়ে গেল। একবার ইন্সপেক্টরের দিকে তাকিয়ে সেদিনের টলি ক্লাবের ঘটনাটা পুরোটা গড়গড় করে বলে গেল গৌরব। সবটা শুনে জগদীশবাবু একবার সায়নীর দিকে তাকালো। সায়নীর চোখে একটা অদ্ভুত হাসি লেগে আছে। জগদীশবাবু বললেন, তৈরি থাকো গৌরব, সামনে আমাদের অনেকটা লড়াই বাকি আছে। আচ্ছা আজ আসি তাহলে। জগদীশবাবু, ইন্সপেক্টর রাজু এবং সায়নী চলে যাচ্ছিল। কনস্টেবলটাও এগিয়ে এসেছিল গৌরবকে আবার ধাক্কা মারতে মারতে লকআপে নিয়ে যাওয়ার জন্য। গৌরবের গলার কাছে একটা নাম ঘোট পাকিয়ে গিয়েছিল, সেটা হঠাৎ বেরিয়ে এলো। সায়নী? জগদীশবাবু একবার গৌরব আর একবার সায়নীর দিকে তাকিয়ে ইন্সপেক্টরকে বললেন, ওদের 2 মিনিট একা ছেড়ে দিন, চলুন আমাদের কিছু কথা আছে। কথাটা বলে জগদীশবাবু এমনভাবে এগিয়ে গেলেন যেন উনি যেটা বললেন সেটাই ফাইনাল। প্রায় 10 মিনিট হল দিল্লির সেই 5 তারা হোটেলে রেজিস্টার খাতা খোঁজা হচ্ছে, যেখানে গৌরব আর গ্যাব্রিয়েলা রাত কাটিয়েছিল। জগদীশবাবু ক্রমশ বিরক্ত হয়ে উঠছেন। হোটেলের 2জন রিসেপশনিস্ট একবার খাতা ঘাটছেন, একবার কম্পিউটার, তবু কোথাও সে রাতের অতিথিদের কোনো নাম নেই। সায়নী অবাক হয়ে বলল, নাম কেন থাকবে না সেটা তো বুঝলাম না। বুঝলি না? গৌরব মেয়েটাকে এখানে নিয়ে এসেছে নাকি মেয়েটা গৌরবকে, এটা বোঝা যেত। আমার তো মনে হয় গৌরবকে অজ্ঞান অবস্থায় মেয়েটা নিয়ে এসেছে এখানে। একা গ্যাব্রিয়েলার পক্ষে সম্ভব নয়, আরো কয়েকজন ছিল বোধহয়। ইস, রেজিস্টার পাওয়া গেলে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্লু হতে পারতো। কিছু না পাওয়াটাও জানবি একটা ক্লু। ম্যানেজারকে জিজ্ঞেস করে জানা গেল যারা সেই রাতে রিসেপশনে ডিউটিতে ছিল তারা কি করেছে অন্যরা কেউই বলতে পারবে না। আর সে রাতের 2জন রিসেপশনিস্টই ছুটিতে। জগদীশবাবু হাসতে হাসতে বললেন, আচ্ছা আচ্ছা, আপনার রিসেপশনের লোকেরা বুঝি প্রত্যেকবার ডিউটির পরে খাতাপত্র নিয়ে বাড়ি চলে যায়? ম্যানেজার কিছু বললেন না। সত্যি অদ্ভুত ব্যাপার,
এখানে কেউই কিছু বিশেষ বলতে চাইছে না, কেউই যেন কিছু জানে না, কেউই কিচ্ছু দেখেনি। জগদীশবাবু তারকের সাথে দেখা করলেন। সেদিন গৌরব আর গ্যাব্রিয়েলা কখন বেরিয়েছিল বাড়ি থেকে? पता नहीं सर, मैंने तो ठीक से देखा नहीं। সে কি তারক ভাই, গৌরব আর গ্যাব্রিয়েলা দুজনের কেউই একেবারে লিলিপুট নয় যে একজন আরেকজনকে পকেটে পুরে নিয়ে চলে যাবে। গেছে যখন সকলের চোখের সামনে দিয়ে গেছে। आप लोगों ने कैसे उनको नहीं देखा? अरे बोला ना मैंने कुछ नहीं देखा। डांस फ्लोर में अंधेरा था, তাছাড়া আমি ড্রিঙ্ক করেছিলাম। ওরা ডান্স করতে করতে কখন চলে যায় वो मैंने ख्याल नहीं किया। অদ্ভুতভাবে সেদিনের ডান্স ফ্লোরে সিসিটিভি কাজ করছিল না। যে 5 স্টার হোটেল থেকে গ্যাব্রিয়েলার লাশ পাওয়া যায় সেখানকার রিসেপশনের সামনে 2টো ক্যামেরা সব আছে, অথচ গ্যাব্রিয়েলার গৌরবের আসার সময় ভিডিও ফুটেজ নেই। দিল্লির রামলীলা ময়দানের পাশে একটা ক্যাফেতে বসে কথা হচ্ছিল। সায়নী এক মনে ক্যাপাচিনোতে চামচ নাড়িয়ে যাচ্ছিল। জগদীশবাবু বললেন, কি হলো, এত কি ভাবছিস? পরশু তো নেক্সট হিয়ারিং, তার মধ্যে একটা কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি তো প্রথম থেকে বলে যাচ্ছ কাকু যে কোনো প্রবলেম হবে না, গৌরব ছাড়া পেয়ে যাবে, কিন্তু আমি তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। কেউ তো কিছু স্বীকার করতেই চাইছে না। অদ্ভুতভাবে সিসিটিভি হয় খারাপ, নয়তো যেটা দরকার সেই ফুটেজটাই নেই। এইটাই তো খুব স্বাভাবিক, বললাম না তোকে, কিছু না পাওয়াটাও জানবি একটা ক্লু। আমাদের ওই মিস্টার ডন ডিসুজার সঙ্গে কথা বলতে হবে। মিস্টার ডিসুজা? সায়নী কফিতে চুমুক দিতেই যাচ্ছিল, এক ঝলক কফি পড়ে গেল কাপ থেকে। মানে মিস্টার ডিসুজা তো এখন কলকাতায়, আমাদের তাহলে আবার ফিরে যেতে হবে কলকাতায়। কিন্তু গৌরব এখানে এভাবে জেলেই থাকবে? আমার এক উকিল বন্ধু আছে অজিতেশ ভট্টাচার্য, ওর সঙ্গে কথা বলেছি, চিন্তা করিস না। আমরা না থাকলেও গৌরবের বেল হয়ে যাবে, কিন্তু গৌরবের নামের পিছনে যে স্ক্যান্ডালটা যুক্ত হয়েছে সেটা আমাদের মুছতে হবে। আর তাই জন্য আমাদের কলকাতায় গিয়ে ওই মিস্টার ডিসুজা আর ওই কি যেন নাম ছেলেটা, হ্যাঁ বিদ্যুতের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু মিস্টার ডিসুজা দেখা করবেন তো? মানে শুনেছি লোকটা কারোর সাথে নাকি সেভাবে দেখা করে না। আর তাছাড়া আমরা কিভাবে দেখা করব? মানে আমরা তো পুলিশের লোক নই না, নিজেরা গৌরবের কেসটা তদন্ত করে বেড়াচ্ছি। আমাদের সাথে কেন দেখা করবে বলো তো? পাগলি মেয়ে, তা তোর এই জগদীশ কাকু কি কম কেউ কেটা লোক নাকি? হ্যাঁ, সে যখন একবার বলেছে দেখা করবে তখন তো দেখা করবেই। আলী কামালের টিম এখন কলকাতায়। আজ তাদের একটা বড় ম্যাচ আছে গুজরাটের সাথে। এই ম্যাচটার কথাই ডিসুজা বলেছিল গৌরবকে। গ্রুপ লিগের লাস্ট ম্যাচ, খুব টাফ ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি খেলে জিততে হবে। এই ম্যাচের মধ্যে টাইম করে কারোর সাথে কথা বলা খুব মুশকিল। তবু জগদীশবাবু যখন টাইম চেয়েছেন তখন তো দিতেই হবে। ইডেনে খেলার ফাঁকে ক্লাব হাউসের এক কোনায় কথা হচ্ছিল। একটু তাড়াতাড়ি বললে ভালো হয় মিস্টার জগদীশ, আসলে এখন খেলা চলছে, এত টাফ সিচুয়েশন। মিস্টার ডিসুজার কথা শেষ হওয়ার আগেই জগদীশবাবু বললেন, টাফ সিচুয়েশন কেন? আপনাদের শিডিউল তো রেডি আছে, সব তো আপনাদের হিসেব মতোই হচ্ছে। সায়নী ভাবতে পারেনি জগদীশবাবু এত সোজাভাবে কথাটা মুখের ওপর বলে দেবে বলে। মিস্টার ডিসুজাও খানিক্ষণ চমকে তাকিয়ে রইলেন জগদীশবাবুর ওপর। হ্যাঁ, হোল্ড অন, আপনি কি বলতে চাইছেন মিস্টার জগদীশ? আপনি একজন আর্মি ব্যাটসম্যান, গভর্নমেন্টের বড় বড় জায়গায় আপনার অনেক হোল্ড আছে বলে আপনি যাকে যখন খুশি যা ইচ্ছে বলতে পারেন না। হোয়াট ইউ মিন? আমাদের হিসাব মতো খেলা হচ্ছে। কেন, আপনি গৌরবকে খেলার শিডিউল বোঝাননি? হু ইজ গৌরব? ও ওয়েল, ওই ছেলেটা যে একটা চিয়ার লিডারকে খুন করার অপরাধে অ্যারেস্ট হয়েছে। ও থ্যাংক গড, আমাদের টিমে ওই ছেলেটা নেই। ইয়েস, ওকে নেওয়ার কথা হচ্ছিল, বাট লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ হয়। জগদীশবাবু এবার স্থির দৃষ্টিতে মিস্টার ডিসুজার দিকে খানিক্ষণ তাকিয়ে বললেন, গ্যাব্রিয়েলা আপনাদের ফিল্মে কাজ করেছে না? এবার যেন মনে হলো একটু থমকে যেতে হলো মিস্টার ডিসুজাকে। মানে হ্যাঁ, আমাদের স্যার আলী কামালের একটা প্রোডাকশন হাউস আছে। গ্যাব্রিয়েলা বোধহয় সেখানে কয়েকটা সিনেমায় ব্যাকআপ ডান্সারের কাজ করেছে। কিন্তু ওটাতে প্রবলেম কি? করতেই পারে। তাছাড়া গ্যাব্রিয়েলা তো আমাদের চিয়ার লিডার ছিল না, ও তো জেলি চিয়ার লিডার। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? মিস্টার ডিসুজা, আপনারা না খুব খারাপভাবে একটা কেস সাজিয়েছেন। তাড়াহুড়ো করে একটা প্রিলিমিনারি পোস্টমর্টম রিপোর্ট বানিয়ে আপনারা গৌরবকে অ্যারেস্ট তো করিয়ে দিলেন, কিন্তু
ঘটনা হলো গ্যাব্রিয়েলা অনেকদিন ধরেই ড্রাগ নিচ্ছিল, কিন্তু গৌরব শুধু সেদিনই ড্রাগ নিয়েছিল। মেডিকেল টেস্টে কিন্তু সেটা প্রমাণিত। তো তাহলে কি এটা প্রমাণ হয় না যে গ্যাব্রিয়েলাকে গৌরবের সঙ্গে প্ল্যান করা হয়েছিল ওকে ফাঁসানোর জন্য? মিস্টার ডিসোজা বিরক্ত হয়ে একবার ঘড়ি দেখলেন, আরেকবার বাইরে মাঠে খেলা দেখলেন। টাইম আউট শেষ, আবার খেলা শুরু হয়ে গেছে। মিস্টার ডিসোজা উঠে দাঁড়িয়ে বললেন, ওয়েল, ভেরি গুড মিস্টার জগদীশ। আমার মনে হয় আমার সামনে না বলে এই কথাগুলো করতে বললে ভালো হয়। আমি তো বুঝতেই পারছি না ওয়াই মি। আপনি একজন এক্স আর্মি ম্যান বলে যখন যা ইচ্ছে বলতে পারেন না। আপনি জানেন না যে আমার হাত কতটা লম্বা। জগদীশবাবু নিজের হাতের দিকে তাকিয়ে বললেন, আমিও আমার হাতটা চিনি মিস্টার ডিসোজা। এই হাতে 52 জন টেররিস্টকে চিরকালের মতো শুইয়ে দিয়েছি। একবার কাশ্মীরে একটা স্কুলে শামসের আলম 87 জন স্টুডেন্টকে হোস্টেস করে রেখেছিল। আমি পেছন থেকে গিয়ে লোকটাকে একেবারে সামনে থেকে গুলি করি। আমাদের আসার খবর পেয়ে পুরো স্কুলটাকে উড়িয়ে দিতে চেয়েছিল শামসের। গ্রেনেডের পিনটা খুলে ফেলেছিল। আমি যখন গুলি করি জানেন তো, লোকটার মাথার খুলি পুরো উড়ে গিয়েছিল। পুরো খোলা ব্রেনটা নিয়ে শামসের আমার হাতের মধ্যে এসে পড়েছিল। এই হাতে করে ধরেছিলাম ব্রেনটাকে, জানেন, নইলে গ্রেনেডটা মাটিতে পড়ে যেত। কিন্তু কিন্তু এইসব কথা আপনি আমাকে বলছেন কেন? বলছি তার কারণ এটা মনে করিয়ে দিতে চাই, হাতটা কিন্তু আমার সেই একই আছে। আমার দেশের একজন ট্যালেন্টেড ক্রিকেটারের জীবন আপনি এভাবে শেষ করে দেবেন, সেটা তো হতে পারে না। দেখুন মিস্টার, এটা আপনার পছন্দ নয়। আপনি ইচ্ছা করলে আমার খুলি উড়িয়ে দিতে পারেন না। তার উপর আমি একজন ব্রিটিশ নাগরিক, আপনাদের দেশের অতিথি। আমার গায়ে একটা আঁচল লাগলে কিন্তু আপনার দেশকে উত্তর দিতে হবে। আমার নামে আপনি যা যা অ্যালিগেশন আনলেন, আগে যান প্রুফ আনুন। খেলা জমে উঠেছে। মিস্টার ডিসোজা সোজা চলে গেলেন খেলা দেখতে। মাঠ থেকে বেরিয়ে জগদীশবাবু বললেন, বিদ্যুৎ এখন কোথায়? সায়নী কি যেন ভাবছিল। জগদীশবাবুর কথায় খানিকটা চমকে বলল, হ্যাঁ, না জানি না, ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। কিরে, কি ভাবছিস? ভাবছি তুমি কি ভাবছো। গ্যাব্রিয়েলের ব্যাপারে এত খবর কোথায় পেলে তুমি? আজকাল সোশ্যাল মিডিয়া থাকতে কি আর ইনফরমেশনের অভাব হয়? গ্যাব্রিয়েলের সোশ্যাল সাইট ঘুরেই সব ইনফরমেশন পেয়ে গেলাম, কিন্তু সেটা তো বড় কথা নয়। গৌরব ছাড়া পেয়ে যাবে, কিন্তু এই মিস্টার ডিসোজা যতক্ষণ জেলের বাইরে আছে ততক্ষণও কিন্তু সেফ নয়। এরপর হয়তো আবার কোনো মারাত্মক অ্যালিগেশন দিয়ে এর থেকেও বেশি ফাঁসিয়ে দেবে। এই জন্যই আমাদের বিদ্যুৎকে দরকার। জগদীশবাবুর কথাগুলো চিন্তা করতে করতেই বাড়িতে ফিরে এসেছিল সায়নী। রাত তখন বেশ ভালোই হবে, হঠাৎ ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার। ভুরুকুঁচকে ফোনটা ধরল সায়নী। হ্যালো, কি রে, চিনতে পারছিস? বিদ্যুৎদা, তুমি? যাক, চিনতে পারলি তাহলে। হ্যাঁ, গলাটা একটু ভারী ভারী হলেও বেশ ভালোই চেনা যাচ্ছে। গৌরব আর তোমার সাথে একই কোচের কাছে ট্রেনিং নিয়েছিলাম আমি, তাই অনেকদিন বাদে হলেও বেশ ভালোই চিনতে পারছি তোমার গলা। বাহ বাহ, গোয়েন্দা হয়ে গেছিস তো। আরে না গো। আচ্ছা বিদ্যুৎদা, এটা কোন নাম্বার তোমার? এটা তো আমার কাছে ছিল না। আর তুমি কেমন আছো? আরে আরে, একসাথে কত প্রশ্ন করছিস তুই। শোন, সব বলবো, কিন্তু আমি একটা বিপদে পড়ে গেছি। মিস্টার ডিসোজার কাছে আমি গৌরবকে নিয়ে গেছিলাম, কিন্তু বুঝতে পারিনি গৌরব ওর কথা না শোনায় ভদ্রলোক ওইভাবে গৌরবকে ফাঁসিয়ে দেবে। আমি প্রতিবাদ করেছিলাম জানিস তো, কিন্তু তাতে আমার উপরও বিপদ বেড়ে গেছে। চারিদিক থেকে আমি একদম ফেঁসে গেছি। আমি কল্যাণীতে এক বন্ধুর বাড়ি লুকিয়ে আছি। আমাকে দেখতে পেলেই ওরা গুলি করে উড়িয়ে দেবে। এসব এসব তুমি কি বলছো বিদ্যুৎদা? তোমাকে আমার ভীষণ দরকার। গৌরবকে বাঁচাতে হলে তোমার হেল্প লাগবে বিদ্যুৎদা। জানি, আমি কনফেস করতে রাজি আছি, কিন্তু 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 বিদ্যুৎদা, শোন না, তুই একবার আসতে পারবি এখানে? আমি সব প্রমাণ একটা পেন ড্রাইভে রেখেছি। তোর বাড়ির সামনে একটা কালো ইনোভা আছে,
ড্রাইভারকে সব বলা আছে, ওতে করে একবার এখানে চলে আয়, আমি সব প্রমাণ তোকে দিয়ে দেব। সায়নী একবার ভুরু কুঁচকে ভাবল, এই কথাটা এখনই একবার জগদীশ কাকুকে জানানো দরকার। আচ্ছা তুমি একটু ওয়েট করো বিদ্যুদা, আমি জগদীশ কাকুকে নিয়ে তোমার কাছে যাচ্ছি। না রে, অত সময় নেই, তুই এখনই একবার চলে আয় এখানে। আমি জানি না আমি কতক্ষণ বাঁচবো। এরা খুব ভয়ঙ্কর মানুষ, কাউকে মারতে এরা দুবার ভাবে না। গৌরবকে খুব তাড়াতাড়ি বের করে আনতে হবে জেল থেকে। আমার কাছে খবর আছে ওরা হয়তো গৌরবকে জেলের ভেতরেই মেরে ফেলবে। না 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 না, প্লিজ এভাবে বলো না। আচ্ছা ঠিক আছে বিদ্যুদা, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তুমি তো জানোই। হ্যাঁ জানি, সাবধানে আয়, আমি ওয়েট করছি। কালো ইনোভাটা এসে থামলো কল্যাণীর কাছে একটা বন্ধ ফ্যাক্টরিতে। ড্রাইভার আর সায়নী নামলো গাড়ি থেকে। আসার সময় সায়নী বেশ কয়েকবার ওই নাম্বারে ফোন করার চেষ্টা করেছে যে নাম্বার থেকে বিদ্যুৎ কল করেছিল, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। কে জানে বিদ্যুৎ দা কি যে করছে বোঝা যাচ্ছে না। সায়নী ড্রাইভারকে জিজ্ঞেস করলো, এই ফ্যাক্টরিতে ডেকেছে বিদ্যুৎ দা? অদ্ভুতভাবে লোকটা কিছুই বলল না, সোজা ফ্যাক্টরির ভেতরে চলে গেল। সায়নীর যেতে একটু সময় লাগে। ক্র্যাচে ভর দিয়ে সে আস্তে আস্তে ড্রাইভারকে অনুসরণ করতে লাগলো। অনেক পুরনো যন্ত্রপাতি, লোহা লক্কর পড়ে আছে ভেতরে। সায়নীর পক্ষে এগুলো এড়িয়ে যাওয়া একটু মুশকিলের ব্যাপার। আস্তে আস্তে সাবধানে যাচ্ছে সে। হঠাৎ মনে হলো উপর থেকে ঘর ঘর শব্দ করে কি যেন একটা নেমে আসছে। সায়নী ওপর দিকে তাকাতেই দেখল একটা মস্ত বড় লোহার মেশিন নেমে আসছে। আর একটু হলেই পুরো মেশিনটা তার মাথায় পড়ে যাবে। সায়নী প্রায় লাফিয়ে সরে গেল। একসময় সে ক্রিকেট খেলেছে, তাই এভাবে লাফিয়ে সরে যাওয়াটা তার কাছে কোনো ব্যাপার নয়, ব্যাপারটা এমনিই হয়ে যায়। কিন্তু এভাবে লাফাতে গিয়ে তার ক্র্যাচটা ছিটকে পড়ে গেল আর পায়েও বেশ যন্ত্রণা করতে লাগলো। তোমার পাটা ঠিক থাকলে ওমেন্স টিমে আমরা তোমার উপরেই বেট করতাম। সামনের দিকে এগিয়ে আসছে মিস্টার ডিসোজা, পেছনে পেছনে বিদ্যুৎ। আপনি? সায়নী উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখ থুবড়ে পড়ল মাটিতে। দুজন ছুটে এসে দাঁড় করিয়ে দিল সায়নীকে, কিন্তু ক্র্যাচটা না থাকায় সায়নীর পক্ষে এক পায়ে দাঁড়িয়ে থাকাটা খুব একটা সহজ নয়। মিস্টার ডিসোজা বিদ্যুৎকে বলল, ওই লোকটাকে খবর পাঠানো হয়েছে? হ্যাঁ স্যার। কি বলছিল লোকটা? ওর ওই হাত দিয়ে নাকি শামশের আলমের ব্রেন ছড়িয়ে রেখেছিল। নানা রকম বিভৎস এক্সপিরিয়েন্স আছে লোকটার। ওর ওই ডেঞ্জারাস এক্সপিরিয়েন্সগুলোকে আর একটু ডেঞ্জারাস করে দেওয়ার ব্যবস্থা করে দিতি। কখন আসবে ও এখানে? বাড়ি থেকে বেরিয়ে গেছে, চলে আসবে আর 10-15 মিনিটের মধ্যে। গুড। ততক্ষণ এই মেয়েটার গায়ে একটা টাইম বোমা সেট করো, যাতে ওই আর্মি ম্যানটা আসার সাথে সাথেই মেয়েটা বুম করে উড়ে যায়। ডিসোজা আরো কিছু কথা বলে গেল বিদ্যুৎকে, আরো কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেল। তারপর গটগট করে বেরিয়ে গেল। বিদ্যুৎ এবার এগিয়ে এলো সায়নীর দিকে। আহারে, আমার এক ঠেঙো গোয়েন্দা, থুড়ি গোয়েন্দি, তুই কি বোকা রে! আমি তোকে বললাম আর তুই চলে এলি এখানে। এত প্রেম ওই গৌরবের সাথে, ল্যাংড়া হয়ে যাওয়ার পর তো আর তোর সাথে কথাও বলেনি, তাও এত প্রেম! ছ্যা 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 ছ্যা। সায়নীকে যে দুজন ধরে রেখেছিল, সায়নী একবার তাদের দিকে তাকালো। একটা মেয়ে, তাও আবার খোঁড়া। তাকে আটকানো খুব সহজ, তাই না? সেভাবে ধরেনি, শুধু ভাবে আলতো হরে হাতটা ধরেছিল। সায়নী একটা গভীর নিঃশ্বাস নিল। আমি ল্যাংড়া, এবার দেখ আমার ভাঙা। বলেই ওকে ধরে থাকা দুজনকে টেনে সামনে নিয়ে এসে মাথাটা ঠুকে দিল। তারপর মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে থাকা ক্র্যাচটা তুলে নিয়ে একেবারে স্কোয়ার কাটের মতো করে মারল দুজনকে। বিদ্যুৎ পালাতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সায়নী ক্র্যাচ দিয়ে তাকে টেনে নিয়ে এলো নিজের কাছে। এক হাতে কলারটা চেপে ধরে ক্র্যাচটা দিয়ে পায়ের মধ্যে জোরে একটা মারল।
তুমি কি ভেবেছো বিদ্যুতা আমি এতটাই বোকা? তুমি আমাকে যে ফোনটা করেছিলে সেটা রেকর্ড করে অলরেডি জগদীশ কাকুকে পাঠিয়ে দিয়েছি। ওটা কাল না, ভোর তো হয়ে গেছে প্রায়, ওটা আজ কোর্টে প্রডিউস হবে। সত্যি বিদ্যুতা, না না দাদা না, বিদ্যুৎ তোদের এই রূপটা দেখা না আমার খুব দরকার ছিল, বুঝলি? এরকম একটা কিছু না করলে তোদের ধরতে পারতাম না বিদ্যুৎ। হাট সালি লেংড়ি। বিদ্যুৎ সায়নীকে ধাক্কা মেরে দিল, তারপর ভাঙা লোহা লক্করের স্তূপ ডিঙিয়ে ছুটে পালাতে লাগল। সায়নের পক্ষে দৌড়ে ওকে ধরা সম্ভব নয়, তবে হঠাৎ দেখল সামনে একটা লোহার বলের মতো কি একটা জিনিস পড়ে আছে। সায়নী সেটা তুলে সামান্য উঁচুতে ছুটল, তারপর ঠিক সেটা বুকের সামান্য উপরে আসতেই ক্র্যাচটা ঘুরিয়ে মারল। লোহার বলটা সোজা গিয়ে লাগলো বিদ্যুতের ঘাড়ের কাছে। ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। জগদীশবাবু ছুটে এলেন। ঠিক আছিস তো? সায়নের মুখে একটা স্বস্তির হাসি। আগে সে যখন ক্রিকেট খেলতো তখন মাঝে মাঝে এভাবে শট নেওয়া প্র্যাকটিস করত। আমি ঠিক আছি কাকু, তুমি ওই রেকর্ডটা তোমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছো তো? হ্যাঁ, সেটা তো পাঠিয়েছি। আর এখন অসুবিধা কিসে? বিদ্যুৎ নিজেই তো ধরা পড়েছে। ইস, আর একটু আগে গেলে ওই মিস্টার ডিসুজাকেও ধরা যেত। সেটার জন্য তো মিরাট আছে। লালবাজারের ওসি ও লোক পাঠিয়েছে ডিসুজার গাড়ির পেছনে। তবে আমার মনে হচ্ছে না ওকে ধরা যাবে বলে। ঠিক তখনই বেজে উঠল জগদীশবাবুর ফোন। তিনি ফোনটা ধরে শুধু বললেন, কি হলো? যেটা ভেবেছিলাম সেটাই। মিরাটের গাড়ি ফলো করছিল মিস্টার ডিসুজাকে। হঠাৎ একটা ট্রাক এসে ওদের গাড়িটাকে একেবারে স্ম্যাশ করে দেয়। সায়নী আর কোনো কথা বলতে পারল না। ক্র্যাচটায় ভর দিয়ে ধপ করে বসে পড়ল মাটিতে। ধরা গেল না? ওরে পাগলি, পুরো খেলাটা একবার বোঝার চেষ্টা কর। এই যে গৌরবকে হেনস্থা করা হলো, ওকে অ্যারেস্ট করা হলো, তার চেয়েও বড় ওর ওই প্রায় নগ্ন অবস্থার ফটো একেবারে ভাইরাল করে দিয়ে সারা জীবনের মতো একটা কলঙ্ক দেওয়া হলো। এটা কেন জানিস? ও বেটিং করতে যায়নি বলে নয়, যারা ওকে পায়নি তারা ওকে পুরোপুরি শেষ করে দিতে চেয়েছিল। এটাই নিয়ম, এই দুনিয়াটা এমনই হয়। ওদের হয়ে কাজ করো, নয়তো শেষ হয়ে যাও। আগের খেলাটা ডিসুজা খেলেছিল, এবার এটা ডিসুজার সঙ্গে খেলা হয়েছে। মানে? তুই যে ফোন রেকর্ড করে আমাকে পাঠাবি আর আমি সেটা উকিলকে দেব, এটা ভাবা কি খুব কঠিন? না তাহলেও বিদ্যুৎ এমনটা করলো কেন? তার মানে এটা ওদের দিয়ে করানো হয়েছে। ডিসুজাকে দিয়ে যে এই কাজগুলো করাচ্ছে, মানে ডিসুজার বস বুঝে গেছে গৌরব খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। দে আর ফেল্ড। ওরা গৌরবকে শেষ করতে পারেনি, অতএব ওদের নিজেদের শেষ হয়ে যেতে হবে। এটা ওদের শাস্তি, পুরোপুরি শেষ হয়ে যেতে হবে। সায়নী এখনো হাঁ করে তাকিয়ে আছে জগদীশবাবুর দিকে। তিনি হেসে ফেললেন। এটা একটা বিশাল পিরামিডের মতো। আসলে মাথা ওই ওপরে বসে আছে, মুখ দিয়ে আগুন বার করা একটা ড্রাগন। এসব ডিসুজা বিদ্যুৎ এরা একটা পাথরের মতো। এক একটা পাথর খুলে নইলে পিরামিডের কোনো ক্ষতি হয় না। তবে হ্যাঁ, এভাবে একটা একটা পাথর সরাতে থাকলে হয়তো একদিন ওই ওপরে বসা ড্রাগনটা ধপ করে পড়ে যাবে। সায়নী তার ক্র্যাচে ভর দিয়ে আবার উঠে দাঁড়ালো। আর ওই পাথরগুলো সরাতে তোমাকে আমার পাশে নেবে তো কাকু? জগদীশবাবু হাসলেন। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে ম্যাচ ফিক্সিং রহস্য। এবার পালা আগের গল্পের সাউট আউট পর্বে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো উল্লেখ করার। উত্তর দিয়েছিলেন কৃষ্ণা ভঞ্জ, শুক্লা সরকার, অনিতা বিশ্বাস, রাকেশ কর, সালমা মণ্ডল, সালমা আক্তার, ভোলা মণ্ডল, নীলাঞ্জনা ভট্টাচার্য, গৌতম মুখার্জি, নীল কাব্য এবং লিপিকা বোস। গল্পটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কোনো জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই করবেন। তাহলে সবাই ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন। আজকের মতো গল্পের আসর সাইনিং অফ।